হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! উপরওয়ালা, তুমি কি এতটাই নির্দয়? প্রত্যেকবার ফসল কিছু না কিছু কারণে নষ্ট করে দাও। এবার আমি মহাজনের কাছে কি নিয়ে যাব? আমার কাছে যে এই ফসল ছাড়া কিচ্ছু ছিল না। আরে বাবলু, তুই কাঁদছিস কেন? কাল রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে তাতে তো আমার সব শেষ হয়ে গেল। জমির অবস্থা দেখ। সব ফসল নষ্ট হয়ে গেছে, কি আর করবি বল? যা হবার তো হয়ে গেল, এবার পরেরটা ভাবতে হবে। বসে বসে কাঁদলে হবে? তুই তো মুখে বলেই খালাস। আমি যে কিভাবে সংসার চালাবো সেটা তো কেউ জানে না। প্রত্যেকবার এরকম ভাবেই নষ্ট হয়ে যায়। বাড়িতে জমানো টাকাও শেষ। ভাই, তুই কাঁদিস না রে, কিছু না কিছু একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। আমি আছি তো, কিছু একটা করে তোকে বাঁচাবো। কি আর করবি তুই? মহাজনকে ভাগ দিতে হবে, মোড়ল মশাইকে কর দিতে হবে। টাকা পয়সা নেই আমার কাছে। আহা ভাই, তুই চিন্তা করিস না, আমি তো মোড়ল মশাইয়ের সহকারী। ওনার কাছে অনুরোধ করব যেন এবারের মতো সমস্ত কর মাফ করে দেয়। তুই শুধু মহাজনকে একটু দেখে নিস। গত 2 বছর মহাজনকে ভাগ দিতে পারিনি, এবারেও যদি বলি তাহলে কেলেঙ্কারি কাণ্ড হবে। কি আর করব? উপরওয়ালা কপালে যা লিখেছেন সেটাই হবে। আরে এখন বসে কান্নাকাটি করিস না, আমি দেখছি কি করা যায়। যা তুই বাড়ি যা। বাড়ি যেতে আর ইচ্ছা করে না রে। ওই ছোট্ট মেয়েটা কত কিছু আশা করে আমার থেকে, কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারিনি। আরে এখন ভেঙে পড়লে হবে না রে, তোকে শক্ত হতে হবে। তুই যদি ভেঙে পড়িস তাহলে তোর পরিবারের কি হবে বলতো? এখন এসব কথা ভাবিস না, যা বাড়ি যা। তুমি এসে গেছো? তা জমির কি অবস্থা দেখলে গো? ফসল ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই গো গিন্নি। আমাদের কপালটাই খারাপ। তার মানে এবারও ফসল নষ্ট হয়ে গেল? আর বলবো দুঃখের কথা, এ নিয়ে তিনবার আমার জমির ফসল নষ্ট হয়ে গেল। কি করে যে এইবার সংসার চালাবো আমি জানি না। আমাদের কাছে জমানো টাকা দেওয়া আছে, ওই দিয়ে চলে যাবে কিছু মাস। কি করতে যে তোমাকে বিয়ে করেছিলাম, আমার জন্য তুমিও কষ্ট পাচ্ছ। না পেরেছি ভালো বাবা হতে, আর না পেরেছি ভালো স্বামী হতে। কি করলাম জীবনে আমি? আরে তুমি এত ভেঙে পড়ছো কেন? আর আমি তো তোমায় বলেছি তোমার সুখ দুঃখে সব সময় পাশে থাকবো। এই ছোট্ট মেয়েটাকে দেখে আমার মায়া হয় গো। কোনোদিন কিছু করতে পারিনি ওর জন্য। টাকা পয়সা নেই বলে বিদ্যালয়ে যাওয়াও বন্ধ হয়ে গেছে। উপরওয়ালা আমাদের পরীক্ষা নিচ্ছে গো। খারাপ সময় আসে ঠিকই, কিন্তু সেটা স্থায়ী হয় না। খারাপের অন্ধকারের পর ভালো সময় আসছে গো আমাদের। উপরওয়ালার থেকে আমি আশা করা ছেড়ে দিয়েছি। এখন কি করব জানি না। এখন এসব কথা বাদ দাও তো, তুমি মহাজনের কাছে যাও, সব ঘটনা খুলে বলো। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আমার থেকে ভাগের টাকা চাইবে গো, সেটা তো আমি দিতে পারবো না। যদি আমার থেকে জমি কেড়ে নেয়। তুমি এসব নিয়ে একদম চিন্তা ভাবনা করো না, কিচ্ছু হবে না। যাও তো তুমি। কর্তা বাবু, ভেতরে আসবো? আজকে এতক্ষণ কোথায় ছিলে? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের গ্রামের চাষিদের অবস্থা দেখে সেখান থেকে আর আসতে পারিনি। কালকের ঝড় জলের পর বেশিরভাগ চাষির সব ফসল নষ্ট হয়ে গেছে। তারা অসহায়ের মতো কান্নাকাটি করছে। ও, তুমি ওখানে দেখতে গিয়েছিলে নাকি কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে এলে? কর্তা বাবু, আমি আপনার সহকারী, কিছু প্রতিশ্রুতি না দিয়ে কি ফিরে আসতে পারি? আমি বলেছি
কর্তাবাবুর কাছে অনুরোধ করব যাতে কর মাফ করে দেয়। বাহ, এই জন্য তোমায় এত ভালোবাসি। তুমি আমার অবর্তমানে আমার কাজটাই করে দিয়েছো। হ্যাঁ মোড়ল মশাই, এদের অনেকটা টাকার ক্ষতি হয়েছে, তারপরেও কর কিভাবে দিবে? ভালোই করেছো তুমি। আমি কর নেব না, এবারের মতন কর মাফ করে দিলাম। এইভাবেই কাজ চালিয়ে যাও, বুঝলে? অসংখ্য ধন্যবাদ কর্তাবাবু। আপনি যে সকল মানুষের কথা এত ভাবেন, এই জন্যই আপনাকে সকলে এত শ্রদ্ধা করে। আমি এই গ্রামের মোড়ল, অর্থাৎ গ্রামবাসীদের অভিভাবক। সবার কথা না ভাবলে অভিভাবক হব কি করে? আমি যদি শোষণ আর শাসন করেই যাই, তাহলে মানুষ কি আমার কাছে এসে দুঃখের কথা বলতে পারবে? সত্যি আপনার দয়ার শরীর। তাহলে আমি ঠিক সময়ে গিয়ে সবাইকে জানিয়ে দেব এবারের কর আপনি মাফ করে দিয়েছেন। হ্যাঁ, জানাবেই তো, না হলে ওরা জানবে কিভাবে? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আরে ধন্যবাদ দিতে হবে না, এখন এবার কাজে বসো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এসো দেখি এখানে। বাবু, আপনার সাথে কিছু কথা বলার ছিল। এই, তোকে আমার ঘরে ঢোকার অনুমতি কে দিয়েছে? খাবার সময় শান্তিতে খেতেও দিবি না নাকি? বাবু, অন্য সময় তো আপনার দেখা পাওয়া যায় না, তাই জন্যই এখন এসেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কি বলবি তাড়াতাড়ি বল। খাবার সময় ঝামেলা আমি সহ্য করব না। বাবু, কাল রাতে যা ঝড় বৃষ্টি হয়েছিল, তার কারণে জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। আর সেটা তুই বুঝবি। এবারে আমাকে আমার টাকার ভাগটা বুঝিয়ে দিবি। হ্যাঁ, গত 2 বার এসব অজুহাত সহ্য করেছি। বাবু, এত টাকার লোকসান হয়ে গেলে আমি আপনাকে কিভাবে টাকা দেব? আমার দিকটাও একটু ভাবুন। ঠিক আছে, তোকে ভাগের টাকা বুঝিয়ে দিতে হবে না, আর ওই জমিতে তোকে আর চাষবাস করতে হবে না। আমি অন্য লোককে দেব। এমনটা করবেন না বাবু, আমি যে না খেতে পেয়ে মারা যাব। দয়া করুন, দয়া করুন আমার উপর। আমি কিভাবে এখন আপনার টাকা দেব? চলে যা আমার পায়ের কাছ থেকে। তুই যদি টাকা না দিস আমার চলবে কি করে? 2 বারের আগের টাকা মাফ করেছি, আর আমি পারবো না। টাকা দিলে চাষ করবি, না হলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এতটা নির্দয় হবেন না বাবু, আপনার দয়াতে আমি এত দূরে এসেছি, আর একটু দয়া করুন। দেখ, তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আমার খাবার সময় ঝামেলা করবি না। বাবু, বাবু, আমার দিকটা একবার ভাবুন। আমার সংসার কিভাবে চলবে? তুই এভাবে শুনবি না, তাই তো? এই, কে কোথায় আছিস? এদিকে আয়। এই আপদটাকে বের করে দে আমার বাড়ি থেকে। বাবু, কাউকে ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। গরিবের কথা কি আর বোঝে? জানি না কেন গরিব হয়ে জন্মাতে গেলাম। ওপরওয়ালা, তুমিও একটু দেখবে না আমার দিকে? লোকে ঠিকই বলে, গরিব মানুষের কেউ নেই। সংসার চালাবো কিভাবে জানি না। সব থেকে ভালো আমি মরেই যাই, আবদ চুকে যাবে। এই, তুই এসব কি করতে যাচ্ছিস? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই চলে গেলে তোর পরিবারকে কে দেখবে? ভাই, আমি কিছু বুঝতে পারছি না। মহাজনের কাছে গেছিলাম, মহাজন ভাগের টাকা চাইছে, দিতে পারবো না বলেছি বলে জমিটা আমার থেকে কেড়ে নিল। এখন আমি আমার ছোট্ট মেয়েটা আর বউটার মুখে কিভাবে খাবার তুলে দেব? তুই এইটুকুর জন্য মরতে যাচ্ছিস? মানুষের জীবনে কত সমস্যা আসে,
আর মরে যাওয়াটা আর সমস্যার সমাধান না রে পাগল। তাহলে আমি আর কি করব বল? আমার কাছে যে কিছুই নেই। শোন, ভেঙে পড়িস না। আমি মোড়ল মশাইকে বলে তোদের এবারের কর মাফ করেছি। কাল মোড়ল মশাইয়ের কাছে যাস, সেখানে আমিও থাকবো। তোর কিছু একটা সমাধান বের করে দেব। আমার মতন গরিব মানুষের কথা কি আর মোড়ল মশাই শুনবেন? অবশ্যই শুনবেন। উনি গরিব মানুষদের কথাই বেশি শোনেন। তুই জানিস না রে আমাদের মোড়ল মশাই কতটা ভালো। তোকে যেটা বলছি সেটা করিস, আর এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা একদম মাথায় আনিস না, বলে দিলাম। হ্যাঁ, এই সত্যি সমাধান হবে তো রে? আরে খ্যাপা, মানুষের জীবনে সমস্যা আসবেই। সমস্যা থাকলে তার সমাধানও আছে। যা এখন বাড়ি যা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। কাল ঠিক সময় পৌঁছে যাস মোড়ল মশাইয়ের বাড়িতে, আমিও থাকবো। আর হ্যাঁ, আজকের কথাটা তোর বাড়িতে একদম বলবি না, বৌদি চিন্তা করবে। তুই আমার জন্য এত কিছু করছিস, তার জন্য অসংখ্য ধন্যবাদ রে। এবার ঘুরিয়ে মারবো কানের গোড়ায় একটা চর। বন্ধুদের মাঝে আবার ধন্যবাদ কিসের রে? যা বাড়ি যা। গিন্নি, আমি চলে এসেছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমাদের কি চিন্তা হয় না নাকি? হ্যাঁ বাবা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তবু তোমাকে দেখতে পাইনি। ওই আমি মহাজনের বাড়িতে গিয়েছিলাম, ওখানে দেরি হয়ে গেল। মহাজন কি বলল গো? নিশ্চয় এবারে ভাগের টাকা নেবে না বলেছে। সে ঘুরে বালি, আমার থেকে জমিটাও কেড়ে নিয়েছে, আমি টাকা দিতে পারছি না বলে। সে কি কথা গো? এইভাবে জমিটা কেড়ে নিল, আমাদের এই খারাপ সময় পাশে থাকলো না? না গো, পাশে থাকবে না, তবে একজন আমাদের পাশে আছে। কে পাশে আছে? আমার আমার বন্ধু ভোলা বলেছে কাল মোড়ল মশাইয়েরদের বাড়িতে যেতে, কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। তাহলে আর চিন্তা কিসের? ও বলেছে মানে ঠিক ব্যবস্থা করে দেবে। আজ পর্যন্ত কোনোদিন তো মিথ্যে আশ্বাস দেয়নি। তুমি এতটা জোর দিয়ে কিভাবে বলছো? এখন তো সবকিছুই আমাদের পরিকল্পনার উল্টো হচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না। ভোলা কাকু বলেছে যখন, উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। ভোলা কাকু খুব ভালো মানুষ, মাঝে মাঝে আমাকে জিলিপিও খাওয়ায়। এই পাকামে, তুই ভোলার কাছ থেকে জিলেপি খাস? আমি খাই না, আমাকে খাওয়াই তো। ভোলা কাকু খুব ভালো। তোদেরকে সব সময় এরকম হাসি খুশি দেখতে চাই রে। তোরা সব সময় আমার পাশে এইভাবেই থাকিস, দেখবি একদিন ঠিক তোর বাবা তোর সব স্বপ্ন পূরণ করবে। আমার কিচ্ছু চাই না গো, শুধু তুমি একটু চিন্তা করো না বাবা। আমি, মা আর তুমি মিলে তিনজনে কত আনন্দে আছি বলো তো। দেখো গিন্নি, দেখো আমাদের মেয়েটা বড় হয়ে গেল, কেমন পাকা পাকা কথা বলছে দেখো। কর্তা বাবু, আজ কি না আর কাজ করতে ভালো লাগছে না। হ্যাঁ, সে ভালো লাগবে কেন? যদি বলি এখন ছুটি, তখন তো লাফিয়ে লাফিয়ে ছুটবে। রোজিনা তো কাজ করতে কারোর ভালো লাগে, কোথায় সপ্তাহে দুদিন ছুটি থাকবে। এই যে তুমি আমার সাথে কাজ করছো, সব সময় কাজের মধ্যেই থাকতে হবে। গ্রামের লোকদের সেবা করা চারটিখানি কথা নয়। মোড়ল মশাই, আরে হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাপারে আপনার বন্ধু আমাকে বলেছে, আমি আমার তরফ থেকে যথেষ্ট সাহায্য করব। মোড়ল মশাই, অসংখ্য ধন্যবাদ। তবে আমায় কি সাহায্য করবেন আপনি? এই দেখো, ওটাই তো বলা হয়নি। বিলের ধারে আমার একটা জমি পড়ে আছে, ওই জমিটা আমি আপনাকে দিচ্ছি, আপনি এবার ওটাতে চাষবাস করবেন, ঠিক আছে? সত্যি
আপনি আপনি আমাকে চাষ করার জন্য জমি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি। তোমার সব ঘটনা শোনার পর আমি এটাই ঠিক করেছি। তবে ভালোভাবে মন দিয়ে চাষবাস করতে হবে কিন্তু। করব না মানে? আলবাত করব। আমি আবার জীবন লাগে কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার বন্ধু বলল আপনি নাকি আমায় ভয় পান, মনে করেন আমি গরিবদের সাহায্য করি না। মাফ করবেন মোড়ল মশাই, আমি তো জানতাম না। আরে মাফ চাওয়ার কি আছে? তবে এবার জেনে গেলেন, এবার যখন যা সমস্যা হবে আমাকে বলবেন, ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্তাবাবু। এখন তাহলে আমি আসি, ওদিকে সবকিছু প্রস্তুত করতে হবে। যত তাড়াতাড়ি পারবো চাষ করা শুরু করব। আপনার মন আমি রাখবই। হ্যাঁ ঠিক আছে, যান আপনি। আমি চলে এসেছি গিন্নি, আর একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? কতদিন পর তোমাকে এরকম আনন্দ দিতে দেখছি। চাষ করার জন্য জমির বন্দোবস্ত হয়ে গেছে। মোড়ল মশাই আমায় জমি দিয়েছেন। এ তো ভারী সুসংবাদ। আমি তোমাকে বলেছিলাম না, উপরওয়ালার ওপর ভরসা রাখো, দেখবে একদিন আমাদের জীবন পরিবর্তন হবে। এবার বিশ্বাস হলো তো? হলো মানে? খুশিতে আমার হাত পা কাঁপছে। তাহলে আবার চাষবাস শুরু করো। ধান চাষ করবে তো? হ্যাঁ, ধান চাষ করব। এবার যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। প্রত্যেকবার ফসল কাটার সময় নষ্ট হয়ে যায়, সেটা থেকে আমায় উদ্ধার করতে হবে আমার ফসলকে। ঠিক আছে বাবা, কাজের কথা পরে হবে। তুমি তো অনেকক্ষণ ধরে কিচ্ছু খাওনি, এখন খেয়ে নাও তো। সবাই মিলে একসাথে খাবো তো। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আমি খেতে বসছি, তোরাও খেয়ে নে তাড়াতাড়ি। বাবা বাবা, কি করছো? আরে মা, এমন সময় তুই এখানে? আমি তো কাজ করছি রে। আজকে না পড়তে বসতে আমার একদম ভালো লাগছে না, আর তাই জন্যে তোমার কাছে একটু ছুটে এলাম। কিন্তু আমি তো তোর সাথে গল্প করতে পারবো না রে, আমার যে এখন অনেক কাজ। না বাবা না, তুমি কাজ করো, আমি তোমাকে আর জ্বালাবো না। আচ্ছা মা, তাহলে তুই চুপ করে ওই গাছের তলায় বস। যখন বসে থাকতে ভালো লাগবে না তখন আমাকে বলে বাড়ি চলে যাস, কেমন? আচ্ছা বাবা, তুমি যেমন বলবে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল বাবা। হ্যাঁ রে মা, বল না, কি কথা? বলছি, আমাদের চাষের জমিতে তো বেশ ভালো পরিমাণ জল দাঁড়িয়েছে। এই জলে যদি তুমি চিংড়ি চাষ করো তাহলে ভালোই হবে। তোমাকে আলাদা করে খাবারও দিতে হবে না, এই জমি থেকে চিংড়ি মাছগুলোই খাবার পেয়ে যাবে। হ্যাঁ রে মা, বুদ্ধিটা তো তুই ভালোই দিয়েছিস, কিন্তু একটাই সমস্যা, চিংড়ি চাষ করতে গেলে তো টাকা লাগবে। অত টাকা তো এখন আমার কাছে নেই। ও, তাহলে আর কি করতে হবে? চাষ করতে পারলে তো ভালো পরিমাণে টাকা লাগে। আচ্ছা, আমি ভোলার সাথে একটু কথা বলে দেখব। ও যদি আমাকে কিছু টাকা ধার দেয় তাহলে আমি এই চাষ করতে পারবো। আমার মেয়েটা ভালোই বুদ্ধি দিতে শিখেছে দেখছি। আমি বলতে পড়েছি, আর তাই জন্যে তোমায় বলতে পেরেছি বাবা। তুমি যদি আমার কথা শুনে চিংড়ি চাষ করো তাহলে আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ রে মা, আমি চেষ্টা করে দেখছি। যদি টাকা জোগাড় করতে পারি তাহলে নিশ্চয়ই করব। আর তাছাড়া এই বুদ্ধিটা আমার ভালো লেগেছে। আচ্ছা মা, তুই এখন বাড়ি যা, আমি একবার তোর ভোলা কাকুর বাড়ি যাই, দেখি ও কি বলে। ভোলা, ওই ভোলা, বাড়িতে আছিস? আরে বল রে বাবলু, এই সময় তুই আমার বাড়িতে? কেন, কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, একটু দরকার ছিল, ওই জন্যই ছুটে এসেছি।
হ্যাঁ, কি দরকার বল। আমাকে আবার মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। আমি ভাবছিলাম জমিতে চিংড়ি চাষ করব। তুই কি আমায় কিছু টাকা ধার দিবি? জমিতে তুই ধান চাষ করছিস, আবার চিংড়ি চাষ করার দরকার কি আছে? আসলে জমিতে জল দাঁড়িয়েছে তো, তাই জন্যই ভাবলাম। আর চিংড়ি মাছকে আলাদা করে খাবার দিতে হবে না, জমি থেকে খাবার পেয়ে যাবে। যদি ফসল কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এই চিংড়ি মাছ বিক্রি করে ভালোই লাভ হবে। ও, আমার বন্ধু ব্যবসায়ী হবে, বুঝেছি বুঝেছি। আরে না না, তেমন কিছু নয়। মানে তুই যদি সাহায্য করিস তাহলে ভালো হতো। আমার বন্ধু সাহস করে কিছু করতে চাইছি আর আমি তাতে সাহায্য করব না, সেটা হয়? আমি তোকে কিছু টাকা দিচ্ছি আর তুই বাড়ি থেকে কিছু টাকা দে, দুজনে মিলে তাহলে জমির ব্যবসাটা করি। হ্যাঁ, তুই আমার সাথে ব্যবসা করবি? হ্যাঁ, অবশ্যই করব। তুই চিংড়ি মাছটা শুধু ভালোভাবে চাষ কর, তারপর খরিদ্দার দেখার দায়িত্বটা আমার। আমাদের দেশের খরিদ্দার দেখবো না, বিদেশি খরিদ্দারকে চিংড়ি মাছ বেচবো, বেশি টাকা মুনাফা হবে। আচ্ছা, তাহলে তাই হবে। তুই আমাকে টাকা দে, আমি আজকে থেকে কাজের বন্দোবস্ত শুরু করে দিচ্ছি। এই নে, এতে ভালো পরিমাণে টাকা আছে, চিংড়ি চাষ হয়ে যাবে। যা, চটপট কাজে লেগে পড়। আমি চলে এসেছি গিন্নি, আর তার সাথে একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। খুশির সংবাদ? কি খুশির সংবাদ গো? আমি চাষের জমিতে চিংড়ি চাষ করব, তার জন্য টাকাও দিয়েছে ভোলা। ও আমার সাথে ব্যবসা করবে। চাষের জমিতে আবার চিংড়ি মাছ হয় নাকি? তুমি কি যাতা বলছো গো? যাতা বলছি না গো, ঠিকই কথা বলছি। আমাদের ফুলি আমাকে এই বুদ্ধিটা দিয়েছে, ও বই পড়ে জানতে পেরেছে এই সব। তুমি সত্যি আমার কথা শুনে চিংড়ি চাষ করবে? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি বিকেল বেলায় কাজ শুরু করে দেব। বাপ বেটিতে মিলে কি শুরু করলো কে জানে বাবা। এসব চিংড়ি মাছ চাষের আমি কিচ্ছু বুঝি না। যা করবে তা সাবধানে করো। আরে হ্যাঁ গো, তুমি চিন্তা করো না। এবারে আমার সাথে ভোলাও আছে, টাকা দিয়েছে আমাকে। ও বলেছে শুধু ভালোভাবে চাষ করতে, তারপর বিদেশি খরিদ্দার দেখে বিক্রি করবে, অনেক টাকা মুনাফা হবে। বাবা, আজ বিকেল বেলা আমিও যাব তোমার সাথে। তোমার হাতে হাতে আমিও কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে, যাস তাহলে। দেখেছো গিন্নি, আজকে মেয়েটার কথা শুনেছি বলে কত খুশি হয়েছে। এখন আমাকে খেতে দাও দেখি, বড্ড খিদে পাচ্ছে। হ্যাঁ, তোমরা ভেতরে এসো, আমি খাবার দিচ্ছি। নে মা, আস্তে আস্তে চিংড়ির ছানাগুলো জমির পানিতে ছেড়ে দে। হ্যাঁ বাবা, আজকে আমি বুঝতে পেরেছি পড়াশোনার মাহাত্ম্য কতটা। আজকে শুধু পড়েছিলাম বলে এত কিছু জানতে পেরেছি, তোমায় বুদ্ধি দিয়ে সাহায্য করতে পেরেছি। ওই জন্যই তো বলি রে, তুই ভালোভাবে পড়াশোনা কর। এইবারে যদি চাষ করে লাভ হয় তাহলে তোকে বিদ্যালয়ে আবার ভর্তি করে দেব। সত্যি বাবা, সত্যি আমি আবার বিদ্যালয়ে যাব? হ্যাঁ রে মা, যাবি তো। আমার ইচ্ছা তুই ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি করবি। হ্যাঁ বাবা, তুমি শুধু আমায় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দাও, আমি তোমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আমি তো জানি তুই আমার সব কথা শুনবি। এখন ওসব কথা ছাড়, তাড়াতাড়ি চিংড়ি মাছের ছানাগুলোকে ছেড়ে দে, বাড়িতে অনেক কাজ আছে আমার। বাবা বাবা, তোমাকে করতে হবে না, আমি সবগুলোকে ছাড়বো, ঠিক আছে? আরে একা করলে যে দেরি হবে, আমিও তোর সাথে হাতে হাত লাগাই। না না, আজকে আমার কথা শুনতে হবে তোমায়। আমি একা এই চিংড়ি মাছের পোনাগুলোকে ছেড়ে দিব। তুমি এখন বাড়ি যাও, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তুই সাবধানে বাড়ি যাস।
দুপুর তো হয়ে এলো, এবার খাবার খেয়ে নাও। অনেকক্ষণ তো কাজ করেছো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। অনেক কাজ করতে হবে, এবারে ফসলটা ভালো ভালো বিক্রি হয়েছে, ওদিকে চিংড়ি মাছগুলো ভালো বিক্রি করতে পারলে হয়ে যাবে। এবারে যা গরম বাড়ছে, জমিতে আর চিংড়ি মাছ বেশি দিন বাঁচবে না, তাই সব ধরে নিচ্ছি। বাবা, সব সময় কাজ করলে শরীরের কি অবস্থা হবে বলো তো? আগে খাবার খেয়ে নাও। আমার ছোট্ট সোনাটা বলছে যখন, আমি খেয়েই নি, তারপর চিংড়িগুলো ধরবো এখন। ভাই, সুখবর এনেছি। বিদেশি বণিকের আমাদের চিংড়ি খুব পছন্দ হয়েছে, আরো নিয়ে আসতে বলেছে। তাই তাই নাকি? এই তো, আমিও প্রায় সব চিংড়ি মাছগুলো ধরেই ফেলেছি, তুই তাহলে নিয়ে চলে যাস বিকেলে। এই সব চিংড়ি বিক্রি করে প্রায় কোটি টাকার কাছাকাছি মুনাফা। এমনি এমনি বিদেশি বণিকের কাছে গেছি। বাবা বলেন কি, এত টাকা? দেখলি তো, আমি তোমায় বলেছিলাম না, উপরওয়ালার ওপর একটু ভরসা রেখো। সত্যি এত টাকা যে আমি কোনোদিন চোখে দেখিনি। আমি এখন বাড়ি যাই, সোজা তোর কাছে এলাম। চিংড়িগুলো নিয়ে আবার বেরিয়ে যাব। আগে কাজ, তারপর অন্য কিছু। তাড়াতাড়ি আমাকে দিয়ে দে, আমি বেরিয়ে যাই। ভোলা কাকু, এত তাড়াহুড়ো করছো কেন? আমরা খাবার খাচ্ছি, তুমিও খেয়ে নাও, তারপর যেও। এই ভোলা, খেয়ে যা, আমরা খাচ্ছি আর তুই না খেয়ে চলে যাবি? এটা তো হতে পারে না। তাহলে এবার থেকে চাষের পাশাপাশি এই চিংড়ি চাষও চলবে, তাই তো? 1 কোটি টাকা কাছাকাছি যদি লাভ হয়ে যায়, তাহলে চাষের জমিতে চাষ করতে যাব কেন? একটা পুকুর কিনে নেব, কারণ চাষের জমিতে ধান চাষ একবার করব তো। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। আমাদের চিংড়ি মাছগুলো খুব ভালো লেগেছে ওনার। এরকম চিংড়ি মাছ আমরা যদি আরো দিতে পারি, তাহলে আরো বেশি দাম দিবেন বলেছেন। তাহলে আমরাও এখন কোটিপতি। এবার ব্যবসার কথা ছেড়ে চুপচাপ খাবার খেয়ে নাও তো সবাই। কত বেলা হয়েছে দেখেছো, সূর্য মাথার উপর। হ্যাঁ, আমাকে আবার বেরোতে হবে। এসবের পেছনে রয়েছে আমাদের ছোট্ট ফুলি। ও বুদ্ধিটা না দিলে এত কিছু হতোই না। ওর জন্যই শুধুমাত্র আমরা 2 বন্ধু কোটিপতি হতে পেরেছি। তাই জন্য জানার আর শেখার কোনো শেষ নেই। আজকে ভালোভাবে বুঝতে পারলাম একটা ছোট্ট মেয়ের থেকে আমরা কত কিছু শিখলাম।